আজ দুপুরে ছোট মামা আসবে বলে পেটে ব্যথার অজুহাত নিয়ে স্কুল কামাই করেছি। সেই সকাল থেকে ওদের আগ্রহে রাস্তার দিকে গমনের অপেক্ষায়, কিন্তু সময় কিছুতেই কাটছে না। অনেকক্ষণ ধরে দুয়ার ধারে বসে অপেক্ষা করার পরেও যখন মামা আসার কোনো নামগন্ধ নেই, তখন ভাবলাম ছাদে গিয়ে একটু হাঁটাহাঁটি করি। ছাদে কিছুক্ষণ পায়চারি করতে করতে হঠাৎ কলিং বেল বাজার আওয়াজ পেলাম। কলিং বেল বাজার আওয়াজ পেতে এক ছুটে গিয়ে দরজা খুলে দেখি ছোট মামার সামনে দাঁড়িয়ে। অতি আনন্দে মামাকে জড়িয়ে ধরলাম। তারপর মামার হাত থেকে ব্যাগটা নিয়ে মাকে ডাক দিলাম। এদিকে মামার রুমে গিয়ে ফ্রেশ হওয়ার পর আমার জন্য মামা বাড়ি থেকে আনা উপঢৌকন্যাসমূহ হস্তান্তর করতে ব্যস্ত হয়ে পড়ল। বেশ কিছুক্ষণ কাটলো মামার সাথে গল্প গুজব করে। মামা খুব গল্পরসিক মানুষ, তার সাথে গল্প করতেও বেশ আনন্দ। গল্প করতে করতেই মায়ের ডাক আসলো খাবার টেবিল থেকে। অগত্যে গল্পের আসরে ছন্দপতন ঘটিয়ে দুজনে চলে গেলাম দুপুরের খাবার খেতে। খাবার টেবিলে বসেও মামার কাছ থেকে মামা বাড়ির আরো অনেক গল্প শুনলাম। খাওয়া দাওয়া শেষে মামার কাছে বায়না করলাম বিকেলে দুই মামা ভাগ্নে একসাথে ঘুরতে যাব। মামাও তাতে সম্মতি দিলেন। অবশেষে ঠিক করলাম দুই মামা ভাগ্নে মিলে নদীর পাড়ে ঘুরতে যাব। যেই ভাবনা সেই কাজ। বিকালে বেরিয়ে পড়লাম ঘোরাঘুরির উদ্দেশ্যে। নদীর পাড়ে বেশ কিছুক্ষণ ঘুরতে ঘুরতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হতে না হতেই নদীর পাড়ের নির্জনতা আরো ঘন হয়ে এলো। আশেপাশে তেমন লোক সমাগম না থাকায় ঝিঝি পোকাদের ডাকও বেশ স্পষ্ট শোনা যাচ্ছিল। সন্ধ্যার অন্ধকারে নদীর জল দেখাচ্ছিল ঘন কালো, তারই সাথে দূর দূরান্তে কোনো নৌকার অস্তিত্ব পাওয়া যাচ্ছিল না। মামা আর আমি নদীর পাড় ধরে আরো বেশ কিছুক্ষণ হাঁটতে হাঁটতে হঠাৎ দেখি কিছু লোক মরা পোড়ানোর জন্য নদীর ধারে শ্মশানের ঘাটে প্রস্তুতি নিচ্ছে। মামাকে ডেকে দেখাতে মামা কেমন কেমন একটু অপ্রস্তুত বোধ করলো। বলল, আজ আর হেঁটে কাজ নেই, চলো বাসায় ফিরে যাই। আর তাছাড়া এই ঘোর সন্ধ্যাবেলায় শ্মশান ঘাটে ঘোরাঘুরি করাও উচিত নয়। আমি মামাকে জিজ্ঞেস করলাম, কেন মামা, তুমি কি ভয় পাচ্ছ? সন্ধ্যার সময় শ্মশান ঘাটের কাছাকাছি থাক। মামা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর নীরবতা ভেঙে বললেন, এই শ্মশান ঘাট নিয়ে আমার জীবনে এক ভয়ঙ্কর অতীত রয়েছে, যেটা মনে করলে আজও ভয়ে আমার গা হাত পা কেমন জানি ঠান্ডা হয়ে যায়। এ কথা শোনার পর অতি আগ্রহের সহিত মামাকে জিজ্ঞেস করলাম, মামা কি সেই ঘটনা? মামা বলল, পরে বলবো, এখন আপাতত বাড়ি ফিরে চল। মামা আর কিছু বলল না। আমি আর কোনো আপত্তি না করে বাড়ি ফেরার পথে রওনা দিলাম। তবে সারাটা রাস্তায় মামাকে কেমন যেন অদ্ভুত আর অন্যমনস্ক লাগছিল। মামা সারাটা পথ আর কোনো কথা বলল না, অন্যমনস্ক হয়ে চুপচাপ বসে রইল। দেখে মনে হচ্ছিল কিছু একটা নিয়ে গভীর চিন্তা করছে। এদিকে মামার না বলা সেই ভয়ঙ্কর অতীতের অজানা ঘটনা জানার জন্য আমার কৌতূহল বাড়তে লাগলো। কিন্তু সারাটা রাস্তায় মামাকে আর কোনো কিছু জিজ্ঞেস করতে পারলাম না। বাড়িতে ফিরেই দেখি মা আমাদের জন্য গরম গরম পকোড়া আর চা বানিয়ে রেখেছে। তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসে পড়লাম আর একসাথে সবাই মিলে চা আর পকোড়া খেলাম। এদিকে তখনও মামা একটু অন্যমনস্ক ছিল, তাই পকোড়া খাওয়ার পর মামার সাথে দাবা খেলতে বসে গেলাম। এদিকে মাও রাতের খাবার আয়োজন করতে ব্যস্ত হয়ে পড়লেন। দাবা খেলতে খেলতে রাত প্রায় তখন 8:30। মামার দেওয়া একটা কঠিন চালের জবাব দেওয়ার জন্য গভীর চিন্তায় যখন ডুবে গিয়েছিলাম, তখনই মায়ের ডাক কানে আসতেই চিন্তার অবসান ঘটল। শুনতে পেলাম মা খাবার টেবিলে খেতে ডাকছে। কি আর করবার, দাবা খেলার অমীমাংসিত ফলাফল নিয়েই উঠে যেতে হলো খেলা ছেড়ে। এদিকে রাতের খাওয়া দাওয়ার পর ঠিক করলাম আজ রাতে আমি মামার কাছেই ঘুমাবো। এতে কারোরই বিশেষ কোনো আপত্তি না থাকায় আমার সুবিধা হলো। আর মনে মনে ভাবলাম, এই তো সুযোগ মামার কাছ থেকে সেই না বলা গল্পটা শোনার। সময় যতই যাচ্ছিল আমার কৌতূহলের পারদ ততই উপরে উঠতে লাগলো। রাতে মামার কাছে শুয়ে আবদার করলাম বিকালের সেই না বলা গল্পটা বলতে, কিন্তু মামা কিছুতেই রাজি হচ্ছিল না। কথা প্রসঙ্গে বারবার গল্প বলার আবদার এড়িয়ে যেতে চাইল। অবশেষে আমার মতো নাছোড় বান্দার কাছে মামাকে পরাস্ত হতে হলো। মামা বললেন, তুই ভয় পাবি না তো? আমি বললাম, কিসের ভয়? তুমি তোর সাথে আছো, আর ভয় লাগলেও আমি শুনতে চাই সেই গল্পটা। আর তুমি বলো তো। কথা শুনে মামা একটা দীর্ঘ শ্বাস ফেলে আমার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, শোন তবে। এ অনেক আগের ঘটনা। ঘটনাটি ঘটেছিল আমার কলেজ জীবনের শুরুতে। তখন আমি মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে সবে মাত্র শহরের নতুন কলেজে পা রেখেছি। শহরের কলেজটা আমাদের গ্রামের বাইরে থেকে বহু দূরে হওয়ায় পড়াশোনার সুবাদে কলেজ হোস্টেলে আমাকে থাকতে হলো। যদিও শহরের কলেজ, তবে কলেজটা ছিল শহরের একদম শেষ প্রান্তে, যার পাশ দিয়ে বয়ে গেছে ময়ূরাক্ষা নদী। শহরের কোলাহল থেকে বেশ খানিকটা দূরে থাকায় কলেজের আশেপাশের পরিবেশটি ছিল একদম নির্জন আর গ্রাম্য।
তেমন লোকালয়ের অস্তিত্ব ছিল না, কিন্তু পরিবারের থেকে দূরে এই নির্জন কলেজে আমার কখনো একাকিত্ব বোধ হয়। তার কারণ হলো আমার মতোই এমন আরো অনেক বন্ধু বান্ধব কলেজের হোস্টেল থেকেই পড়াশোনা করতো। আমরা একসাথেই থাকতাম, তাই অল্প সময়ের মধ্যে সবার সাথে বেশ বন্ধুত্ব গড়ে উঠলো। একসাথে কলেজ করা, ক্লাস শেষ করে হোস্টেলে ফিরে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, হই হুল্লোড় করার মধ্য দিয়ে সময়টা বেশ ভালোই কাটছিল। অল্প দিনের মধ্যেই নতুন পরিবেশে নিজেকে বেশ মানিয়ে নিয়েছিলাম। সবকিছু বেশ ভালোই ছন্দেই চলছিল, কিন্তু হঠাৎ করে ছন্দপতন ঘটে যায় ভয়ঙ্কর এক রাতের অভিজ্ঞতায়। তখন আমাদের কলেজের গ্রীষ্মকালীন ছুটি চলছিল, কাজেই কলেজ হোস্টেলে অধিকাংশ বন্ধু বান্ধব বাড়িতে চলে যায়। হোস্টেল প্রায় ফাঁকা, পড়ে আছি আমরা হাতে গুনে কয়েকজন। আমি অবশ্য দুদিন পরে বাড়িতে যেতাম, কিন্তু কলেজের একটা প্র্যাকটিক্যালের কাজ বাকি থাকায় আমার আর যাওয়া হয়ে উঠলো না। এই অনাকাঙ্ক্ষিত কাজে ফেসে গিয়ে বাড়ি ফিরতে দুদিন পিছিয়ে পড়লাম। কি আর করার। তো সেদিন থেকে গ্রীষ্মকালীন ছুটি শুরু হলো। ওই দিন বিকালে আমরা পরিচিত কিছু বন্ধু বান্ধব মিলে কলেজে মাঠে বসে আড্ডা দিচ্ছিলাম। বেশ কিছু সময় ধরে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলার পর হঠাৎ করেই কথা প্রসঙ্গে ভূত প্রেতের কথা উঠতে আসে। তখন প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যা। এমন সময় আমাদের এক বন্ধু রনি বলে উঠল, তুই জানিস না সন্ধ্যার সময় এসব কথা নিয়ে আলোচনা করতে নেই? ভাই, এসব গল্প বদ দে, এসব কথা বন্ধ কর। সন্ধ্যার সময় তেনাদের নাম নিতে নেই। রনির ভয়ে ভীত অবস্থার ওর এসব কথাবার্তা শুনে আমার বাকি বন্ধুরা ওকে নিয়ে বেশ মজা নিলাম। তখন রনি রাগ করে আমাদের মাঝ থেকে উঠে চলে গেল। এবার আমরা মাত্র 3 জন বন্ধুই কলেজের মাঠে বসেছিলাম। একদিকে তখন ঘোর সন্ধ্যা, ঘন অন্ধকারের চারপাশ তেমন কিছু দেখাও যাচ্ছিল না। তখন সেতু একটা সিগারেট ধরিয়ে বলতে লাগলো, জানিস তো আমাদের কলেজের সীমানা পেরিয়ে নদীর ধার ঘেয়ে যে পুরনো শ্মশানঘাট আছে, সেখানে নিয়ে তো এখনকার স্থানীয়দের মাঝে অনেক ভৌতিক কাহিনী প্রচলিত। এমনকি অনেকে নাকি ওই শ্মশানের ঘাটের বহু অলৌকিক ঘটনার সাক্ষীও রয়েছে। তা নাকি এখন আর ওই পথে ভুলেও কেউ পা বাড়ায় না। একথা শুনে আমি বলে উঠলাম, চলো তাহলে আজকে রাতে সবাই মিলে ওই পুরনো ভৌতিক শ্মশান ঘাটে অভিযান চালানো যায়। আমার কথা শোনা মাত্রই সকলের চোখ মুখে বিস্ময় ফুটে উঠল। সেতু বলে উঠল, পাগল নাকি? যেখানে মানুষ দিনের বেলা যেতে ভয় পায়, সেখানে আমরা কিনা রাতের বেলায় যাব ভূতের হাতে মরা পড়তে? আর তাছাড়া এত রাতে হোস্টেল থেকে বাইরে গিয়ে ধরা পড়লে হোস্টেল সুপার আর আমাদের আস্ত রাখবে না। সেতুর কথায় সায় দিয়ে পরিমল বলে উঠল, ঠিকই তো, কি দরকার সুখে থাকতে ভূতে কিল খাবার? আর তাছাড়া যা রটে তার কিছু তো বটে। তখন আমি হেসে বলে উঠলাম, তো বেশ, তোমরা কেউ সাথে না যাও, তবে আমি একাই যাব ওই শ্মশান ঘাটে। আর সেখানে রাত কাটিয়ে একাই প্রমাণ করে দেবো যে গ্রামবাসীদের রটানো সব কথা মিথ্যে। এ কথা শোনার পর ওখানে উপস্থিত বন্ধুরা সব আমাকে অনেকবার বারণ করেছিল অবশ্য, কিন্তু তখন তরুণ বয়স, রক্ত গরম ছিল, তাই কারো কথায় কোনো কান না দিয়ে, কোনো পরিণতি না ভেবেই এই সিদ্ধান্তে অটল ছিলাম। তবে এখনো মনে হয় সেদিন হয়তো ওদের কথা মেনে নিলেই তা মঙ্গল হতো আমার জন্য। তাহলে হয়তো ওরকম একটা ভয়ানক রাতের মুখোমুখি হতে হতো না আমাকে। তো যাই হোক, আমিও তখন জেদ করে বসি যে আজ রাতে আমি যাবই ওই শ্মশান ঘাটে এবং সেখানে গিয়ে রাত কাটাবো। তবে সব থেকে বড় বাধা হলো হোস্টেল সুপার রণজিৎ স্যারের চোখ ফাঁকি দিয়ে অত রাতে বাইরে বের হওয়াটা। তাই ঠিক করলাম, রাতে খাওয়া দাওয়ার পরে যখন আমাদের রুমে চেক করতে আসবেন স্যার, ঠিক তার কিছুক্ষণ পরে আমরা কয়েকজন মিলে হোস্টেলের পিছনের ভাঙা পাঁচিল টপকে পালাবো। এদিকে রাতের খাওয়া দাওয়া আগে শ্মশান ঘাটে রাত কাটানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আর যাবতীয় জিনিসপত্র গোছগাছ করে রাখলাম। রুমমেটেরা আমাকে যাওয়ার আগে আবারও নিষেধ করলো সব পাগলামি করতে। সবাই মিলে বলল আরেকবার ভেবে দেখতে, এর পরিণতি খুব ভয়ানক হতে পারে। তখন আমি বললাম, একবার যখন যাব বলে ঠিক করেছি তখন আমি যাবই, পরিণতি নিয়ে ভাবনা করার আর সময় নেই। এক পর্যায়ে বন্ধুরা সব নিরাশ হয়ে গেল। ওদের অনিচ্ছা সত্ত্বেও আমাকে সাহায্য করতে হলো হোস্টেলের পেছন থেকে পালিয়ে যেতে। রাতে খাওয়া দাওয়ার পরে যখন প্রায় 9:30 কি 9:45 কাছাকাছি, তখন আমি সেতু আর পরিমল হোস্টেলের পিছনের ভাঙা পাঁচিল টপকিয়ে বেরিয়ে পড়লাম শ্মশান ঘাটে যাওয়ার উদ্দেশ্যে। যদিও রাত 9টা কি 10টা, তবে আশেপাশের নির্জনতা দেখে মনে হচ্ছিল তখন মধ্যরাত। ধারে কাছে কোথাও জনমানবের চিহ্ন তো দূরের কথা, রাস্তায় কিংবা নদীর পাড়ে একটা কুকুর বেড়ানো নেই। তাছাড়া 2 দিন বাদে অমাবস্যা, তাই রাতের অন্ধকারে তীব্রতাও বেশ। চারপাশে এতটাই অন্ধকার যে টর্চ লাইট ছাড়া সামান্য দূরের জিনিসও দেখা যাচ্ছিল না। এক কথায় খুব শুনশান পরিবেশ।
তবে গ্রীষ্মের গরমে নদীর পাড়ে ঠান্ডা বাতাস খুব একটা মন্দ লাগছিল না। সারাটা রাস্তায় আমরা বন্ধুরা তেমন একটা কথা বললাম না, সকলে অধীর আগ্রহে শ্মশান ঘাটে পৌঁছানোর অপেক্ষায় ছিলাম। অবশেষে বেশ খানিকটা সময় হাঁটাহাঁটির পর শ্মশান ঘাটের এলাকায় এসে আমরা পৌঁছালাম। তবে ঘুটঘুটে অন্ধকারে নদীর পাড়ের যে ঠান্ডা বাতাসটা একটু আগেই ভালো লাগছিল, সেই নদীর পাড়ের বাতাসই এখন শ্মশান ঘাটে কেমন যেন ভারী হয়ে উঠল। শ্মশান ঘাটের চারপাশে পরিবেশটা এক দৃষ্টিতে দেখে যতটুকু মনে হলো তা কোনো হরর মুভির সিনেমার থেকে কম ভয়ঙ্কর না। জঙ্গলি ঝোপঝাড়, বিস্তর জনশূন্য এলাকা, আধপোড়া কাঠের গন্ধ, তার উপরে ছড়ানো ছিটানো নর কঙ্কালের হাড় খুলি দেখে যে কারো পিলে চমকে যাওয়াটাই স্বাভাবিক। তাছাড়া রাতের অন্ধকারে শ্মশানে থাকা গাছগুলোকে দেখতেও বেশ অস্বাভাবিক লাগছে। মনে হচ্ছিল যেন প্রকাণ্ড দানব নৈশ্য প্রহরীর মতো জেগে আছে, কোনো আগন্তুককে গিলে খাওয়ার অপেক্ষায়। সব মিলিয়ে সে যেন এক ভয়ানক পরিবেশ, যা কিনা শব্দের সীমারেখায় বোঝানো মুশকিল। এসব দেখে বাকি বন্ধুরা আবারও আমাকে অনুরোধ করলো এসব পাগলামি বাদ দিয়ে হোস্টেলে ফিরে যেতে। আমিও মনে মনে ভাবলাম এমন ভয়ানক পরিবেশে রাত না কাটানোই শ্রেয়। আর তাছাড়া তখন আশেপাশের কুকুর শিয়ালের ডাক শোনা যাচ্ছিল, তাই ভাবলাম জায়গাটা খুব একটা নিরাপদ নয়। জঙ্গলি হিংস্র পশুর উপস্থিতি অনুমান করতে ছিলাম তখন। ভাবলাম ওদের সাথে ফিরে যাই, কিন্তু পরক্ষণেই মনে হলো সন্ধ্যার সময় বন্ধুদের কাছে বড় মুখ করে বলে এসেছি যে আজকে রাতটা শ্মশানেই কাটাবো, যেখানে যদি আমি ভয় পেয়ে হোস্টেলে ফিরে যাই তাহলে আমার বন্ধুরাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। দিন শেষে আর যাই হোক বন্ধু বান্ধবের হাসির পাত্র হওয়া যাবে না, এই ভেবে আমি তখনই ওদের বললাম ওরা যেন আমাকে এখান থেকে হোস্টেলে ফিরে যায়, আর আমি আগামীকাল সকালে হোস্টেলে ফিরে যাব, এখন নয়। বন্ধুরা আমাকে অনেক বোঝানোর পরেও আমার একগুঁয়ে জেদের কাছে হার মানল, আর নিরাশ হয়ে খালি হাতেই ওদের হোস্টেলে ফিরতে হলো। ওরা অবশ্য যাওয়ার আগে আমাকে বলে গেল যে কোনো সমস্যা হলে যেন ওদেরকে ফোন করি। এই বলে আমাকে একটা লাঠি আর একটা টর্চ লাইট হাতে দিয়ে ওরা যথারীতি ওই স্থান থেকে চলে গেল। মুহূর্তের মধ্যে ওই ঘন অন্ধকারে ওদের চিহ্ন মিলিয়ে গেল। এবার এই নিস্তব্ধ ভয়ানক শ্মশান ভূমির শত শত চিতা আর মরার মাঝে আমি এক জীবন্ত মানুষ দাঁড়িয়ে। ভাবতেই কেমন যেন একটা ভয়ানক অনুভূতি অনুভব হতে লাগলো। রাত বাড়ার সাথে সাথে অন্ধকারের তীব্রতার নিস্তব্ধতা নদীর পাড়ে থাকা শ্মশান ভূমিকে যেন ক্রমশ ভয়ানক করে তুলছে। আমি ভাবলাম দাঁড়িয়ে না থেকে একটু হাঁটাহাঁটি করি। এই ভেবে হাঁটতে হাঁটতে শ্মশানের আরও ভেতরে প্রবেশ করতে লাগলাম। টর্চ মেরে আশপাশটা ভালো করে দেখতে চোখে পড়লো আধপোড়া চিতা, কাঠ, ভাঙা হাড়ি আর শত শত কঙ্কালের হাড়, মাথার খুঁড়ি। এসব দেখে হঠাৎ করেই যেন গাটা ভার হয়ে উঠল। জনমানব শূন্য নির্জন শ্মশান ভূমির পাশে থাকা ময়ূরাক্ষী নদীর স্রোতের শব্দ তখন আরো স্পষ্ট শোনা যাচ্ছিল, আর মাঝে মাঝে ভেসে আসছিল ভতুম পেঁচা, শকুনের ডাক। তখন আমার বেশ ভয় ভয় করছিল, কারণ শ্মশান ভূমির আশেপাশে ঘন জঙ্গল, বিশাল বিশাল গাছপালা পরিবেশটাকে আরো ভৌতিক করে তুলেছিল। এমন সময় শ্মশানের মাঝে হাঁটতে হাঁটতে হঠাৎই মনে হলো কেউ যেন আমার পেছনে আমাকে অনুসরণ করছে। নিজেকে ছাড়াও আমি ওই স্থানে তখন আরো অন্য কারো উপস্থিতি অনুভব করলাম। তখন ভাবতে লাগলাম আমি ছাড়া এই নিস্তব্ধ ভয়ানক শ্মশান ভূমিতে আর কে আসতে পারে। নিজের মনের সাথে দ্বন্দ্ব করতে লাগলাম, পিছনে ফিরে তাকাবো কি বা তাকাবো না, ঠিক হবে কিনা। অবশেষে সাহস করে ঘাড় ঘুরে তাকাতেই দেখি পেছনে কেউ নেই। সেখানে কোনো মানুষ বা প্রাণীর চিহ্ন তো চোখেই পড়লো না, তবে চোখে যেটা পড়লো সেটা ছিল বেশ ভয়ানক। দেখলাম একটা প্রকাণ্ড অস্খণ্ড গাছ, যার ডালে কিনা বসে আছে একটা ভুতুম পেঁচা। রাতের অন্ধকারে পেঁচাটার চোখ দুটো বেশ ভয়ানক লাগছিল। তবে গাছটা দেখে আমি রীতিমতো একটু অবাকই হই, কারণ এই পথ দিয়ে একটু আগে আসার সময় এত বড় গাছ আগে চোখে পড়লো না। হঠাৎ করে বা এই গাছটা আসলো কই থেকে। পরক্ষণে আবার নিজেকে নিয়ে যেয়ে বসে দিলাম। হয়তো অন্ধকার থাকায় ঠিক মতো খেয়াল করতে পারিনি, কিন্তু এত বড় চোখের ভুল হলো এ কথা যেন মনটাকে মানাতেই পারছি না। তবে ভাবলাম এই ভয়ঙ্কর পরিবেশে রাত্রি যাপনের সাক্ষী স্বরূপ গাছটাকে ক্যামেরা বন্দি করা যাক। তাই গাছটার ছবি তুলতে পকেট থেকে ফোনটা বের করতেই দেখি গাছের ডালে থাকা হুতুম পেঁচাটা নেই। ভাবলাম হয়তো উড়ে গেছে, তাই 7-5 না ভেবে গাছটার বেশ কয়েকটা ছবি তুললাম। এবার যখন চেক করতে গেলাম যে অন্ধকারে তোলা গাছের ছবিটা কেমন হয়েছে, তখন গাছের ছবিটা দেখলাম আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। দেখলাম ফোনে থাকা গাছের ছবিতে ওই অস্খণ্ড গাছের ডালে
যে ডালটাকে কিছুক্ষণ আগেই হুতুম বেচাটাকে দেখলাম সেখানে সাদা কাপড়ের জড়ানো একটা লাশ ঝুলছে। এটা দেখে আমি ভয়ে ভয়ে করে তাকাতেই দেখি গাছের ডালে কোথাও কোনো লাশ নেই। আমার এখন যেন মাথায় কাজ করছে না, কি করব বুঝতে পারছি না। আশেপাশে তাকাতেই যত দূর চোখ যায় শুধু ভয়ঙ্কর ঘন জঙ্গল। এই মুহূর্তে এমন একটা জায়গায় কি করব ভাবতে ভাবতে দেখি আমার থেকে 8-10 হাত দূরে অন্ধকারে থাকা ঝোপটা যেন নড়ে উঠল। আমি আবার ভয় চিৎকার করে উঠলাম আর ভয় ভয় চোখে তাকিয়ে রইলাম ঝোপটার দিকে। টর্চ মেরে লাঠি হাতে আমি ঝোপটার দিকে 2 পা এগোতেই দেখি একটা কালো বিড়াল ঝোপ থেকে বেরিয়ে এলো। বিড়ালটার চোখ দুটো জল জল করছে আগুনের গোলার মতো, আর ওর মুখে লেগে আছে রক্ত। এরকম একটা দৃশ্য দেখবো কল্পনাও করতে পারিনি। এই দৃশ্য দেখে ভয়ে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। হাতে লাঠিটা দিয়ে ভয় দেখিয়ে যতই বিড়ালটাকে তাড়ানোর চেষ্টা করছি ততই যেন বিড়ালটা আরো হিংস্র হয়ে ভয়ঙ্করভাবে দাঁত খিঁচুনি দিয়ে আমার দিকে তাকিয়ে। ভাবলাম এবার অনেক হয়েছে, এই ভয়ঙ্কর শ্মশান ভূমি তার এক মুহূর্ত নয়। তাই ফোন বের করেই যেই না সেতুকে ফোন দিতে গেলাম তখনই দেখি ফোনের নেটওয়ার্ক নেই। এখন কি উপায়? ওদের কাছে খবরই বা পাঠাবো কীভাবে? এসব ভাবতে ভাবতে হতাশ হয়ে পড়লাম। তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলাম যা হবে দেখা যাবে। আপাতত এই শ্মশান ভূমি থেকে বাইরে তো বের হই, কিন্তু যেদিকে তাকাচ্ছি শুধু জঙ্গল আর জঙ্গল। কোন পথে এসেছি সেই পথটা রাতের অন্ধকারে হারিয়ে ফেলেছি। এদিকে থেকে থেকে ওঠা শিয়ালের আর্তচিৎকার ভয়টাকে যেন আরো বাড়িয়ে দিল। এসব অদ্ভুত কাহিনীর ঘরে খেয়াল করতে পারিনি আমি শ্মশান ঘাটের কতটা গভীরে চলে এসেছি। গোলক ধাঁধার মতো পথ হারিয়ে বারবার যেন একই জায়গায় সেই অস্খণ্ড গাছতলায় এসে পড়ছিলাম। কি করব কিছু বুঝে উঠতে পারছিলাম না। এমনকি সাহায্য চাওয়ার মতো কোনো লোক বা উপায়ও ছিল না তখন। এমন সময় হঠাৎ টের পেলাম কেউ যেন আমার নাম ধরে ডাকছে। আমি চমকে উঠলাম আর ভাবতে লাগলাম এই নির্জন শ্মশান ঘাটে এত রাতে আমাকে কে ডাকবে? আর এই ভয়ানক স্থানে আমি ছাড়া কেই বা আছে? ও হয়তো আমার মনের ভুল, কিন্তু পরক্ষণে আবার আমাকে সেই পরিচিত কণ্ঠের নাম ধরে ডাকতে লাগলো। এবার আমি ভাবলাম এ নিশ্চয়ই নিশির ডাক। এই ভাবতে ভাবতে একটা তীব্র পচা গন্ধ নাকে ভেসে আসলো আর অনুভব করলাম কেউ যেন আমার ঘাড়ের কাছে খুব ঠান্ডা নিঃশ্বাস ছাড়ছে। আমার গা ঘামছে, তখন কি করব বুঝতে পারছি না। হৃদস্পন্দন বেড়েই চলেছে। হঠাৎই আমার ঘাড়ে কেউ হাত রাখলো। টের পেলাম, পিছন ঘুরে তাকাতে যা দেখলাম তা দেখার পর আমার বুকের রক্ত হিম হয়ে গেল। যা দেখলাম তা এতটাই ভয়ানক যে ভাষায় প্রকাশ করার মতো না। দেখলাম আধ পোড়া একটা লাশ, যার চোখের কোটরগুলো ছিল মনি শূন্য, যেন শকুনের দল ঠুকরি খেয়েছে। গায়ের মাংস খুবলে খেয়েছে শিয়াল কুকুরের দল। আর মুখের আধ পোড়া বিভৎস চেহারা দেখে আমি চিৎকার করে উঠলাম। এক মুহূর্তের জন্য যেন হৃদস্পন্দন বন্ধ হয়ে গেল। আমি হাতের লাঠিটা ফেলে টর্চ হাতে জঙ্গলের বুক ছিঁড়ে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে প্রাণপণে ছুটতে লাগলাম। পিছন থেকে তখনও একটা অপার্থিব ভয়ঙ্কর হাসি শোনা যাচ্ছিল। আমি এক ছুটে বহুদূরে এসে দম ছাড়লাম আর হাঁপাতে হাঁপাতে অনুমান করতে লাগলাম এখন ঠিক কোথায় আছি। এক মুহূর্তের জন্য যেন শ্মশান ঘাট এলাকা পুরো নিশ্চুপ হয়ে গেল, কোথাও কোনো শব্দ নেই। এমন সময় হঠাৎই আবার কারো শুকনো পাতার উপর দিয়ে হেঁটে যাওয়ার আওয়াজ পেলাম। ভাবলাম এখনও আমি নিরাপদে নই। যত তাড়াতাড়ি সম্ভব পথ খুঁজে এই অভিশপ্ত শ্মশান ভূমি থেকে আমাকে পালাতে হবে। এই ভেবে যেই না হাঁটা দেব তখনই দেখলাম আমার সামনে 4-5 হাত দূরে একটা লাশ সাদা কাপড়ে জড়ানো। আর এটা সেই লাশ যেটা কিনা ওই অস্খণ্ড গাছের ডালে ঝুলতে দেখেছি। ভয়ে আমি নির্বাক হয়ে যাই। ঘন ঘন শ্বাস ফেলিয়ে বুকে বহু সাহস সঞ্চয় করে লাশটার দিকে এগোতেই একটা দমকা বাতাস এসে লাশের মুখের উপর থেকে সাদা কাপড়টা সরিয়ে দিল। এবং এরপর যা দেখলাম তা হয়তো স্বপ্নেও কখনো ভাবিনি। ওই লাশটার মুখে দেখা মাত্রই আমার মাথার উপর বাজ পড়ল, কারণ আমার সামনে থাকা ওই লাশটা আর কারণ না, ওটা স্বয়ং আমার নিজেরই লাশ। নিজের চোখের সামনে নিজেরই লাশটিকে এতটাই আশ্চর্য আর ভীত হই যে আমি বুঝতেই পারলাম না এটা স্বপ্ন নাকি সত্যি। কয়েক মুহূর্তের জন্য আমি পাথরের মূর্তির মতো নিথর হয়ে রইলাম।
তখনই আবারও সেই ভয়ঙ্কর আর অপার্থিব হাসির আওয়াজে যেন আমার নিষ্প্রাণ মূর্তি অনুভূতি ফিরে পেল। ওই ভয়ানক পৈশাচিক হাসির শব্দে শ্মশানের পরিবেশ ভারী হয়ে উঠল। এবার যেন একটা নয় বরং অনেকগুলো ছায়া মানবের আওয়াজ একত্রে শুনতে পেলাম। সকলেই বলে উঠল, তোমার এখানে আসা কিছুতেই উচিত হয়নি, ফিরে যাও, ফিরে যাও। তারপর আর কিছুই মনে নেই আমার। মুহূর্তের মধ্যেই যেন চোখের সামনে সবটা অন্ধকার হয়ে গেল এবং আমি জ্ঞান হারিয়ে ফেলি।